সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে কত পার্সেন্ট স্কলারশিপ পেতে পারি আমরা? আপনি কিন্তু নরওয়ের ভিসা পাচ্ছেন, আপনি কিন্তু ডেনমার্কের ভিসা পাচ্ছেন, আপনি কিন্তু ফিনল্যান্ডের ভিসা পাচ্ছেন, আপনি সুইডেনে ব্যাচেলর প্রোগ্রামের জন্য যেতে পারছেন, মাস্টার্স করার জন্য যেতে পারছেন, রিসার্চ বেস মাস্টার্সের জন্য যেতে পারছেন। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যদি কেউ সুইডেনে পড়াশোনা করতে চায় তাহলে তার কি কি একাডেমিক এবং নন একাডেমিক ডকুমেন্টসের প্রয়োজন পড়বে? বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের কেন উচ্চশিক্ষার জন্য সুইডেন যাওয়া উচিত? ভিউয়ার্স, এই প্রসঙ্গ নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে আছে আমি তমা রশিদ এবং আমার সাথে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের সিইও মশিউর রহমান। ওয়েলকাম, কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া, বিশ্বে অনেক ধরনের দেশ আছে, যেমন অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, কানাডা আছে। সব কিছু বাদ দিয়ে কেন সুইডেনে উচ্চশিক্ষার জন্য মানুষ যাবে? দেখেন, কেন সুইডেনে যাবে না? সুইডেনে উচ্চশিক্ষা যাওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত আমি যেটা বলবো, কোয়ালিটি অফ এডুকেশন, রিজনেবল টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস, সেফ লার্নিং এনভায়রনমেন্ট এবং মোর ইম্পর্টেন্টলি যা রয়েছে, আপনি সুইডেনের ভিসা পাওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু জার্মানির ভিসা পাচ্ছেন, আপনি কিন্তু নরওয়ের ভিসা পাচ্ছেন, আপনি কিন্তু ডেনমার্কের ভিসা পাচ্ছেন, আপনি কিন্তু ফিনল্যান্ডের ভিসা পাচ্ছেন। অর্থাৎ ওয়ান স্টাডি পারমিট ভিসা দিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নের পুরো 29টা কান্ট্রি আপনি কিন্তু এক্সপ্লোর করতে পারছেন। অন টপ অফ দ্যাট, সুইডেনকে কিন্তু বলা হয় নোবেলের কান্ট্রি। সো নোবেল পুরস্কার নিয়ে আমরা অনেক কিছু জানি। সো এই কারণে সুইডেনে যাওয়া উচিত বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য। তাহলে সেক্ষেত্রে সুইডেনের মোস্ট পপুলার ইউনিভার্সিটি কোনগুলো একটু যদি র্যাঙ্কিং হিসেবে আমাদের জানাতেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইউনিভার্সিটিটা রয়েছে বা টপ র্যাঙ্কিং দিয়ে রয়েছে তা হচ্ছে কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউশন অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ উপসালা, গথেনবার্গ ইউনিভার্সিটি, স্টকহোম ইউনিভার্সিটি, লিঙ্কপিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ উমেয়া। এই ইউনিভার্সিটিগুলো অনেক বেশি জনপ্রিয়। এর পাশাপাশি ব্রেকিংস ইনস্টিটিউশন অফ টেকনোলজি রয়েছে, যেখানে বাংলাদেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা কন্টিনিউ করছেন। সুইডেনের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলো বাংলাদেশি স্টুডেন্টের জন্য কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি কি প্রোগ্রাম বা কোর্সেস অফার করে? সুইডেন ইউনিভার্সিটিগুলো পর্যাপ্ত পরিমাণে রিসার্চের সুযোগ দিয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। আপনি সুইডেনে ব্যাচেলর প্রোগ্রামের জন্য যেতে পারছেন, মাস্টার্স করার জন্য যেতে পারছেন, রিসার্চ বেস মাস্টার্সের জন্য যেতে পারছেন। অন টপ অফ দ্যাট আপনি চাইলে কিন্তু পিএইচডির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু মোর দ্যান 400 ফ্যাকাল্টিরও বেশি কিন্তু কোর্স কিন্তু অফার করে থাকে। সো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইটস এ হিউজ, ইটস এ ম্যাসিভ ইউনিভার্সিটি। সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে কত পার্সেন্ট স্কলারশিপ পেতে পারি আমরা? ইট ডিপেন্ডস, বাট মোস্ট অফ দ্য কেসেস প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আপ টু 100% স্কলারশিপ কিন্তু তারা অফার করে থাকে। তবে বাংলাদেশি স্টুডেন্টদের নিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, ক্ষেত্র বিশেষ কিছু কিছু স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে 100%, বাট নাম্বার ইজ নট দ্যাট মাচ হাই। বাট দেন এগেইন মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট গট দ্য স্কলারশিপ 25, 50 and 75%. ওকে, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যদি কেউ সুইডেনে পড়াশোনা করতে চায় তাহলে তার কি কি একাডেমিক এবং নন একাডেমিক ডকুমেন্টসের প্রয়োজন পড়বে? সুইডেনে আমরা মূলত সবচেয়ে বেশি এনকারেজ করে থাকি মাস্টার্সের স্টাডি পারমিটের জন্য। সো মাস্টার যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। সো ব্যাচেলরের সার্টিফিকেট, ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং অফকোর্স আপনি যদি কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উড অ্যাড দ্য অ্যাডিশনাল ভ্যালুস অন ইউর অ্যাপ্লিকেশন টু বি সিলেক্টেড অন দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি। সো সেক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বিসাইডস দ্যাট আপনি যদি কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থেকে থাকে আপনি এখানে অ্যাড করতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো ধরনের অ্যাওয়ার্ড যদি থেকে থাকে, আপনার যদি কোনো ধরনের পাবলিকেশন যদি থেকে থাকে, অফকোর্স ইউ ক্যান ইউজ দোজ ডকুমেন্টস টু বি সিলেক্টেড অন দ্যাট নমিনেটেড ইউনিভার্সিটি। কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট? অফকোর্স সুইডেনের পড়াশোনা অবশ্যই ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে IELTS থাকতে হবে। সুইডেনের মজার একটি বিষয় রয়েছে, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যান না কেন কিংবা ব্যাচেলর করতে যান না কেন, আপনার ওভারঅল IELTS স্কোর প্রয়োজন রয়েছে 6.5, নো ব্যান লেস দ্যান 5.5। পিটিইউতেও ঠিক একই ধরনের স্কোরের প্রয়োজন রয়েছে। ইভেনচুয়ালি আপনি চাইলে টফেল স্কোরের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করার সুযোগ পাচ্ছেন। ওকে, সুইডেনে কোনো ইউনিভার্সিটি কি MOI লেটার অ্যাকসেপ্ট করে? সুইডেনে ব্যাক ইন 2018 ওয়াজ দ্য লাস্ট টাইম যেই সময় তারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার অ্যাকসেপ্ট করেছে। শুধুমাত্র যারা ইংরেজি সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন তারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটারের সহযোগিতায় সরাসরি সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স
করার সুযোগ পাচ্ছেন। বাট এছাড়া অন্যান্য যতগুলো ফ্যাকাল্টি রয়েছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি রয়েছে, ল ফ্যাকাল্টি রয়েছে, পাবলিক হেলথ ফ্যাকাল্টি রয়েছে, প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য কিন্তু IELTS কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ ম্যান্ডেটরি। ওকে, সুইডেনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি স্টুডেন্টদের কেমন খরচ হতে পারে? ইট ডিপেন্ডস যে আসলে আপনি কোন ফ্যাকাল্টিতে পড়াশোনা করতে চান। আপনি যদি বিজনেসে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে লোয়েস্ট মিনিমাম খরচ পড়ে যাবে পার সেমিস্টার বাংলাদেশি টাকা আনুমানিক 4 লক্ষ টাকা। সো সুইডেনের মাস্টার্স মূলত 2 বছরের জন্য হয়ে থাকে। সো যদি আপনি সুইডেনের জন্য মাস্টার্স করতে যান বিজনেস ফ্যাকাল্টি থেকে সেক্ষেত্রে আপনার 16 লাখের মধ্যে আপনি আপনার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি একটু হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটিতে যেতে চান সেক্ষেত্রে টিউশন ফিস আপনার 6 থেকে 7 লক্ষ টাকা হতে পারে পার সেমিস্টার। সো যেহেতু 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম রয়েছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে আপনার টিউশন ফিস পড়ে যাবে 28 to 30 lakhs। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে যদি মাস্টার যদি করতে চান সেক্ষেত্রে আপনার টিউশন ফিস পড়ে যাবে 25 to 35 lakhs টাকার মতো। ইট ডিপেন্ডস যে আসলে আপনি কোন ফ্যাকাল্টিতে পড়াশোনা করতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন। বাট মজার বিষয় রয়েছে, যদি আপনার গুড একাডেমিক রেকর্ডস থাকে, গুড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি থেকে থাকে সেক্ষেত্রে অফকোর্স আপনি স্কলারশিপের জন্য তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারছেন এবং মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট গট দ্য স্কলারশিপ। সুইডেনে ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডির জন্য কি কি একাডেমিক ডকুমেন্টসের প্রয়োজন পড়ে? ফর ব্যাচেলর আপনার বাংলাদেশ থেকে যদি আপনি এইচএসসি ডিগ্রি কমপ্লিট যদি করে থাকেন অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট প্রয়োজন এবং ট্রান্সক্রিপ্টের প্রয়োজনীয়তা রয়েছে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি মাস্টার্স করতে যান সেক্ষেত্রে আপনার ব্যাচেলর সার্টিফিকেট অ্যান্ড ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট। তবে ক্ষেত্রবিশেষ মাস্টার্স করার জন্য কিছু কিছু ইউনিভার্সিটির রিকমেন্ডেশন লেটারের প্রয়োজন রয়েছে 2 থেকে 3। কিছু কিছু ইউনিভার্সিটি বলছে 2টো একাডেমিক রিকোয়ারমেন্টস, 2টো একাডেমিক রেফারেন্স লেটার প্রয়োজন রয়েছে প্রফেসরদের কাছ থেকে। কিছু কিছু ইনস্টিটিউশন বলছে যে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়ার্কিং প্লেস থেকেও কিন্তু একটি রিকমেন্ডেশন লেটারের প্রয়োজনীয়তা রয়েছে। ইট ডিপেন্ডস যে আপনি কোন লেভেলে পড়াশোনা করতে যাচ্ছেন। সুইডেনে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করেন? দেখুন, আমরা সুইডেন নিয়ে প্রথম কাজ করছি না। সিন্স 2015 আমরা কিন্তু সুইডেনের স্টাডি অ্যাব্রড নিয়ে কাজ করছি। সো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা সহযোগিতা করে আসছি। কেননা যদি কোনো স্টুডেন্ট যদি আমাদের মাধ্যমে প্রসেস করে সে যদি স্কলারশিপ যদি পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার টিউশন ফিসটা অনেকাংশেই কমে আসবে এবং সে কিন্তু খুব সহসাই সে তার পড়াশোনার জন্য যে যাচ্ছে সে ডিগ্রিটা খুব সহজেই সে কিন্তু কমপ্লিট করতে পারছে। বাংলাদেশি স্টুডেন্টরা যদি সুইডেনে উচ্চশিক্ষার জন্য যায় তো সেক্ষেত্রে তার কি কি একাডেমিক ডকুমেন্টসের প্রয়োজন পড়ছে বা আদার্স ডকুমেন্টসের প্রয়োজন পড়ছে? এর পাশাপাশি দেখা যাচ্ছে সে যদি স্পাউস বা ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়ে যেতে চায় তাহলে তার কি কি ডকুমেন্ট লাগবে? অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা প্রচুর পরিমাণ আমরা পেয়ে থাকি স্টুডেন্টদের কাছ থেকে। যদি আপনি ব্যাচেলর করতে যান সেক্ষেত্রে আপনার এসএসসি সার্টিফিকেট, এসএসসি ট্রান্সক্রিপ্ট, এইচএসসি সার্টিফিকেট, এইচএসসি ট্রান্সক্রিপ্ট। আর আপনি যদি ইংরেজির মাধ্যমে যদি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ও লেভেল ট্রান্সক্রিপ্ট, ও লেভেল সার্টিফিকেট, এ লেভেল ট্রান্সক্রিপ্ট এবং এ লেভেল সার্টিফিকেট। বিসাইডস আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইদার IELTS কিংবা TOEFL অথবা PTE স্কোর কার্ড আপনাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি মাস্টার্স করতে যান সেক্ষেত্রে ব্যাচেলর করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন রয়েছে এই ডকুমেন্টের পাশাপাশি আপনার ব্যাচেলরের সার্টিফিকেট এবং ব্যাচেলর ট্রান্সক্রিপ্টের প্রয়োজনীয়তা রয়েছে। অন টপ অফ দ্যাট আপনি যে প্রশ্নটা করলেন যদি কেউ স্পাউস দিয়ে যদি যেতে চায় তাহলে কী কী অ্যাডিশনাল ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে? অফকোর্স সেক্ষেত্রে তার স্পাউসের ডকুমেন্ট কিছু সাবমিট করতে হচ্ছে, অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা যে ডকুমেন্ট রয়েছে সেটা সাবমিট করতে হচ্ছে। আরেকটি বিষয় আমি একটু আপনাদের মাধ্যমে একটু বলে দিতে চাই, সুইডেন ইজ এ ফ্যান্টাস্টিক স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন যেখানে যে কোনো স্টুডেন্ট ব্যাচেলর করতে যাক আর মাস্টার্স করতে যাক দুটো লেভেলে কিন্তু স্পাউস নিয়ে তারা কিন্তু ফ্লাই করতে পারছে। ইভেন দো তাদের যদি ডিপেন্ডেন্ট কোনো চিলড্রেনের যদি থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র চিলড্রেনের পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট ইজ মোর দ্যান এনাফ টু ফ্লাই ইন সুইডেন। ওয়াও, গ্রেট। তো সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সুইডেনের জব অপরচুনিটি কেমন? এটা একটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। যেমন আপনার সাথে আমি বিগত সেশনগুলোতে আলোচনা করেছি যে ইউকেতে বাংলাদেশি স্টুডেন্টরা যদি পড়াশোনা করতে যায় সেক্ষেত্রে সে উইকলি 20 আওয়ার জব করার সুযোগ পাচ্ছে, কানাডাতে সে উইকলি 20 আওয়ার জব করার সুযোগ পাচ্ছে, নিউজিল্যান্ডে সে 20 আওয়ার্স জব করার সুযোগ পাচ্ছে। বাট এক্সেলেন্ট নিউজ রয়েছে, নিউজিল্যান্ডে আপনি যদি পড়াশোনা যদি করতে চান দ্যার ইজ নো লিমিট অফ দ্য ওয়ার্কিং আওয়ার। সো ইট মিনস দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ ফুল টাইম অ্যাট দ্য টাইম অফ ইউর স্টাডি পিরিয়ড। অর্থাৎ বাংলাদেশের মধ্যবিত্ত স্টুডেন্ট যারা রয়েছেন যারা একটু চেষ্টা করে থাকেন যে আমরা পড়াশোনার পাশাপাশি জব করে নিজের খরচ নিজে আমরা বহন করব, তাদের জন্য সুইডেন কিন্তু ওয়ান অফ দ্য লাভলি প্লেস, কারণ এখানে প্রচুর পরিমাণে জবের সুযোগ সুবিধা রয়েছে এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে জব করে কিন্তু নিজেদের থাকা খাওয়া এবং পড়াশোনার খরচ কিন্তু বহন করতে সক্ষম হচ্ছে।
অভিভাবকদের সব থেকে বড় একটা প্রশ্ন থাকে, তারা সুইডেনে তাদের ছেলেমেয়েকে পাঠালে স্থায়ী বসবাসের সুযোগ পাবে কিনা, সেটার কি উত্তর হবে? Of course, Sweden is a top priority study destination. সুইডেন গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে প্রতি বছর কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য তাদেরকে কিন্তু সুযোগ উন্মেষণ করে দিয়েছে। সো আপনি আপনার ব্যাচেলর কিংবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরবর্তী সময়ে ওরা আপনাকে একটি জবের ব্যবস্থা করে দেবে। সো ওই জবটা যদি আপনি 4 বছরের জন্য যদি কন্টিনিউ যদি করতে পারেন, ইউ উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পার্মানেন্ট রেসিডেন্সি, এবং আপনি কিন্তু সুইডিশ পাসপোর্ট কিন্তু পেতে পারছেন। এবং মজার বিষয় রয়েছে, সুইডিশ পাসপোর্ট কিন্তু ওয়ার্ল্ডের টপ 10 পাসপোর্টের মধ্যে কিন্তু অন্যতম। সো অফকোর্স পড়াশোনা করার পরবর্তী সময়ে যে স্টুডেন্টরা যারা ইউরোপে সেটেল হতে চান, সুইডেন কুড বি ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি স্টাডি ডেস্টিনেশন। ওয়াও, সুইডেনে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু জানতে চাই। It's very easy as possible because we people are here. Because initially যখন আমরা সুইডেন নিয়ে কাজ করেছি তখন প্রসেসটা এত সহজ ছিল না, বাট সময়ের সাথে সাথে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করেছি। সো এখন এটা আমাদের কাছে মনে হচ্ছে ইটস জাস্ট ম্যাটার অফ জোক ফর আস। সো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউ উইল গেট এ অফার লেটার অ্যান্ড ইউ উইল সেন্ড 1 semester of the tuition fees from Bangladesh Bank to the nominated university bank account, and you will apply for the visa and you will get it. স্টাডি পারমিট ভিসার জন্য সুইডেনে কে কে স্পন্সর হতে পারে? স্টাডি পারমিট ভিসার জন্য সুইডেনে নর্মালি আপনার প্যারেন্টস স্পন্সর হতে পারে। ইনফ্যাক্ট যেই ক্যান্ডিডেট পড়াশোনা করতে যাচ্ছেন উনি নিজেও কিন্তু সেলফ স্পন্সর কিন্তু হতে পারে। তবে অ্যাজ এ এক্সপার্ট হিসাবে আমরা সবসময় বলে থাকি, যিনি মেইন অ্যাপ্লিকেন্ট তিনি স্পন্সর হওয়াটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সহজ। তাতে করে অনেক অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোশ্চেন থেকে আমরা ভিসা অফিসারকে কিন্তু বিরত রাখতে পারি। ওকে, তো সেক্ষেত্রে কত টাকার প্রয়োজন এবং কতদিন ব্যাংকে থাকতে হবে? ওকে, নর্মাল নিয়ম রয়েছে, আপনার যখন ক্লাস শুরু হবে, আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ঠিক তার 2 মাস আগে থেকে আপনি টাকাটা আপনার নিজের অ্যাকাউন্টে রাখবেন, এবং ভিসা ডিসিশন হওয়ার 8 দিন পর্যন্ত ওই টাকাটা আপনার নিজ অ্যাকাউন্টে থাকতে হবে। এবং ভিসা পাওয়ার পরবর্তী দিনেই আপনি চাইলে কিন্তু এই টাকাটা উইথড্র করে নিতে পারবেন। যদি আপনি একা যান সেক্ষেত্রে 15 to 20 লাখ টাকা আপনার ব্যাংকে রাখতে হচ্ছে। যদি আপনি আপনার স্পাউস নিয়ে যেতে চান, অর্থাৎ আপনার হাজব্যান্ড কিংবা অনেক স্টুডেন্ট রয়েছে তারা তাদের ওয়াইফ নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে অ্যাডিশনাল 10 লাখ টাকা রাখতে হচ্ছে। ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট গেলে 20 লাখ, তার পার্টনার নিয়ে যেতে চাইলে সেক্ষেত্রে অ্যানাদার 10 লাখ অ্যাডিশনাল, অর্থাৎ 30 লাখ, এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন যদি থাকে প্রত্যেকের জন্য আরও 5 লাখ টাকা করে অ্যাড হবে পর্যায়ক্রমে। তার মানে কি সব থেকে কম খরচে সুইডেনে যাওয়া সম্ভব? অফকোর্স, যেখানে আপনার পৃথিবীর অনেকগুলো কান্ট্রি রয়েছে যেখানে পুরো 1 বছরের টিউশন ফিস দিয়ে দিতে হয়, বাট হোয়ার ইজ ইন সুইডেন আপনি প্রত্যেক সেমিস্টার ওয়াইজ আপনি কিন্তু টিউশন ফিস দেওয়ার সুযোগ পাচ্ছেন। সো শুধুমাত্র 1 সেমিস্টারের টিউশন ফিস দিয়ে কিন্তু আপনি খুব সহজেই ফ্লাই করতে পারছেন সুইডেনে। সো এক্ষেত্রে টিউশন ফিসও অনেক কম, স্কলারশিপের সুযোগ রয়েছে, এবং অল্প বাজেট নিয়ে কিন্তু আমরা খুব সহজেই সময় কিন্তু সুইডেনে কিন্তু যেতে পারছি। ওকে, সুইডেনে যদি আমরা সোর্স অফ ফান্ডিং দেখাতে চাই তাহলে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে? ইট ডিপেন্ডস যে আসলে আপনি সোর্স অফ ফান্ডিং হচ্ছে, দেখুন আপনি বিদেশি উচ্চ শিক্ষার জন্য আপনি যেতে চাচ্ছেন, সো অফকোর্স আপনি কোনো না কোনো সোর্স থেকে এই টাকাটা আপনি অ্যাচিভ করেছেন। মোস্ট অফ দ্য কেসেসে আমরা যেটা দেখতে পাই যে বাবা তার জমি বিক্রি করে দিয়েছে, হয়তো বা ল্যান্ড সেল বিক্রি করে দিয়েছে। এই সেলিং ডকুমেন্টগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অনেক বাবারা রয়েছেন যারা ফ্ল্যাট রয়েছে ঢাকা শহরে, ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন, গাড়ি বিক্রি করে দিয়েছেন, কিংবা তার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা পেয়েছেন, কিংবা রিটায়ারমেন্ট থেকে টাকা পেয়েছেন। সো অফকোর্স এই ডকুমেন্টগুলো কিন্তু আমরা অ্যাজ এ সোর্স অফ ফান্ড হিসেবে কিন্তু দিতে পারি। সুইডেনে স্টাডি পারমিট ভিসা পেতে কেমন সময় লাগতে পারে? ইউজুয়ালি 2 থেকে 3 মাস সময় লেগে থাকে, বাট ক্ষেত্র বিশেষ 4 to 6 উইক্সের মধ্যেও কিন্তু হয়ে যায়, অর্থাৎ 1 থেকে 1.5 মাসেও কিন্তু আমরা অনেক স্টাডি পারমিট ভিসার ডিসিশন কিন্তু পেয়েছি। ওকে, অন এভারেজ স্টুডেন্টদের ভিসা পেতে কতদিন সময় লাগতে পারে? আমরা বলতে পারি 1 থেকে 1.5 মাস। ওকে, কেউ যদি সুইডেনে গেল গ্র্যাজুয়েশনের পরে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেতে কত বছর সময় লাগতে পারে? ওকে, দেখুন সুইডিশ গভর্নমেন্ট আপনার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটি নিয়ম রয়েছে। আপনি যখনই আপনি আপনার ব্যাচেলর ডিগ্রি শেষ করবেন কিংবা আপনি মাস্টার্স ডিগ্রি শেষ করবেন, আপনি 1 বছর জব সার্চের একটি ভিসা পাবেন, অর্থাৎ টু ফাইন্ড এ জব অ্যাকর্ডিং টু ইউর স্কিলড অ্যান্ড নলেজ অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স। সো ওই 1 বছরের মধ্যে আপনি যদি একটা জব যদি পেয়ে থাকেন, জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে আপনি 3 থেকে 4 বছরের জন্য ফুল টাইম কাজ করার সুযোগ পাচ্ছেন। এই 3 থেকে 4 বছর ফুল টাইম জব করার পরবর্তী সময় ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। সো টেকনিক্যালি জব সার্চ ভিসা ফর দ্য 1 year, অ্যান্ড ইফ ইউ ফাইন্ড এ জব ইউ উইল গেট আপ টু 4 years ওয়ার্ক পারমিট। কেউ যদি 1 বছরে জব না পায় তার জন্য সুইডেন কি তাহলে পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগটা দিচ্ছে না? ওয়েল, যদি 1 বছরের মধ্যে যদি আপনি জব যদি না পান, আপনি অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। বাট হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান গো ফর দ্য অ্যানাদার মাস্টার্স। সো আপনি আরেকটি মাস্টার্স কিন্তু আপনি কমপ্লিট করার কিন্তু সুযোগ পাচ্ছেন। যদি আপনি রিসার্চ
করতে চান সেই রিসার্চের সুযোগ কিন্তু রয়েছে, কেননা সুইডেনে অসংখ্য রিসার্চ বেসড ইউনিভার্সিটি রয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এনকারেজ করে রিসার্চ করার জন্য। সো অবশ্যই তারা রিসার্চের পরবর্তী সময়ে আবার কিন্তু জব সার্চ ভিসার জন্য তারা অ্যাপ্লাই করতে পারছে, পর্যায়ক্রমে তারা কিন্তু আবার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারছে। সো যদি আপনি একবার যদি ব্যর্থ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সেকেন্ড অপশন কিন্তু দেখতে পারেন। বাট যেহেতু আমরা সিন্স 2015 নিয়ে 15 থেকে কাজ করছি, ইটস মোর দ্যান 10 ইয়ার্স, আমাদের কোনো একজন স্টুডেন্টকে কিন্তু সেকেন্ড কোর্সের জন্য কিন্তু যেতে হয়নি, কেননা প্রচুর পরিমাণে জবের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে সুইডেনে। গ্রেট। ভাইয়া, সুইডেনে বাঙালি কমিউনিটি কোন সিটিতে সব থেকে বেশি? সবচেয়ে বেশি বাংলাদেশি কমিউনিটি রয়েছে স্টকহোম, কেননা বাংলাদেশি স্টুডেন্টরা সবসময় একটু শহর ঘেঁষা থাকে। যেমন বাংলাদেশে আপনি দেখবেন যে ঢাকাতে প্রচুর পরিমাণে আমরা মানুষ বসবাস করছি, ঠিক সুইডেনের বেলায় কিন্তু আপনি দেখবেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বসবাস করছে স্টকহোমে। যেমন ইউকেতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করছে লন্ডনে, ঠিক একইভাবে ডেনমার্কে যেমন সবচেয়ে বেশি মানুষ বসবাস করছে কোপেনহেগেনে। সো বাংলাদেশি মানুষরা সবসময় একটু শহরকেন্দ্রিক, কারণ তারা এই শহরকেন্দ্রিক লাইফটাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। সো সুইডেনের মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু এবং বাংলাদেশি কমিউনিটি কিন্তু স্টকহোমে রয়েছে, উমিয়াতে রয়েছে, উপসালাতে রয়েছে, গাতেনবার্গে রয়েছে, ভ্যাক্সোতে রয়েছে। ওকে, সো ভাই আপনার কাছে আসলে সর্বশেষ যে জিনিসটা জানতে চাই, কেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সুইডেনেই যেতে হবে? ওকে, দেখুন শুরুতে আমরা বলেছিলাম যে কোয়ালিটি অফ এডুকেশন, সুইডেনের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একদম প্রথম সারির দিকে কিন্তু অবস্থান করছে। সো কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন করার তেমন কোনো সুযোগ থাকছে না। মোর ইম্পর্টেন্টলি সুইডেনের সবচেয়ে ওল্ডেস্ট ইউনিভার্সিটিগুলো রয়েছে উপসালা ইউনিভার্সিটি, মোর দ্যান 500 ইয়ার্স ওল্ড ইউনিভার্সিটি, ক্যান ইউ ইমাজিন? সো কোয়ালিটি অফ এডুকেশন এবং ওল্ডেস্ট ইউনিভার্সিটি, হিস্ট্রি অফ এডুকেশন, এবং যাদের গুড একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, এক্সিলেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, এবং যাদের গুড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে, যাদের চমৎকার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে, তারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। ইন অ্যাডিশন অন্যান্য ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনগুলোতে স্টুডেন্টরা উইকলি শুধুমাত্র 20 আওয়ার জব করতে পারছে, বাট হোয়ার ইজ ইন দ্য সুইডেন দ্যার ইজ নো ওয়ার্ক লিমিট অ্যাট অল। সো এই কারণগুলোর জন্য কিন্তু সুইডেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশের স্টুডেন্টদের কাছেও কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আর ফাইনালি আমরা যে কথা বলতে চাই, সুইডেন যেহেতু একটি সেনজেনভুক্ত কান্ট্রি, সো একটি ভিসা দিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত কান্ট্রির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাকি 29টা কান্ট্রি কিন্তু আপনি ভিজিট করতে পারছেন খুব সহসাই। সো একটি দেশের ভিসা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু 29টা কান্ট্রির ভিসা পাচ্ছেন, অর্থাৎ একটি মহাদেশের ভিসা কিন্তু আপনি পাচ্ছেন। সো কনসিডারিং দিস ফ্যাক্ট, বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের উচিত সুইডেন উচ্চশিক্ষায় যাওয়ার জন্য। আর ফাইনালি আমরা যেই কথাটা বলতে চাই যে সুইডেনে ব্যাচেলর কিংবা মাস্টার্স যে লেভেলে আপনি পড়াশোনা করতে যান না কেন, আপনি চাইলে আপনার স্পাউস নিয়ে যেতে পারছেন, আপনি ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়ে যেতে পারছেন, এবং মজার বিষয় রয়েছে ডিপেন্ডেন্ট চিলড্রেনরা কিন্তু ফ্রিতে পড়াশোনা করার কিন্তু সুযোগ পাচ্ছে। ওয়াও, লাস্টটা অনেক বেশি সুন্দর ছিল যে ডিপেন্ডেন্ট চিলড্রেনরা ফ্রিতে সুইডেনে পড়াশোনার সুযোগ পাচ্ছে। অফকোর্স। থ্যাংক ইউ ভাইয়া ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর জন্য। তারপরও আপনাদের ভিউয়ার্সদের অর্থাৎ বাংলাদেশি স্টুডেন্টদের যদি কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস, উই পিপল আর হিয়ার টু সার্ভ দেম ইন এভরি পসিবল ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, বিদেশি উচ্চশিক্ষার জন্য আপনার পছন্দের দেশ কোনটা অবশ্যই তা কমেন্টে জানাবেন।